কি ব্যাপার গিন্নি, তুমি কি শুনতে পাচ্ছ না? হাঁস দুটো কিভাবে চিৎকার করছে। যাও, হাঁসগুলোকে একটু খাবার দিয়ে এসো। আমি তো হাঁসের জন্যই খাবার নিয়ে এলাম, আর তখনই তুমি হুকুম করলে। সে যাই হোক, হাঁসের ধান খুদ সব কিন্তু শেষ। আজ তুমি বাজার থেকে হাঁসের জন্য খাবার নিয়ে এসো, কেমন? আচ্ছা, তা না হয় নিয়ে আসবো। এখন তুমি গিয়ে হাঁস দুটোকে খাবার দিয়ে এসো তো। হাঁসের এমন চিৎকার আমার আর সহ্য হচ্ছে না। আমার খুব বিরক্ত লাগছে। এ কি, হাঁসের ঘরে খাবার দিতে এসে দেখি হাঁসের ঘরে সাপ। হ্যাঁ গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো, আমাদের হাঁসের ঘরে সাপ ঢুকেছে। কি ব্যাপার, গিন্নি হঠাৎ করে এমন চিৎকার করছে কেন? গিয়ে দেখি তো। কি কাণ্ড! গিন্নি, আমাদের হাঁসের ঘরে সাপ ঢুকেছে কি করে? এই সাপ যদি একবার আমাদের হাঁসকে দংশন করে, তবে তো হাঁস মারা যাবে। তুমি এখানেই থাকো গিন্নি, আমি গিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে আসি। এই সাপটাকে আজ আমি কেটে কেটে টুকরো টুকরো করব। এসব কি ভাবছো তোমরা? আমি এখানে তোমাদের হাঁসের ক্ষতি করতে আসিনি। আমি তো বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি। আসলে আসলে আমি নাগকন্যা, আর এক শয়তান তান্ত্রিক আমার পিছু নিয়েছে বলে এই হাঁসের ঘরে আশ্রয় নিয়েছিলাম। আমি আসলে খারাপ নই, দয়া করে তোমরা আমার ক্ষতি করো না। কি বলছো তুমি? তবে হাঁসের ঘরে নাগকন্যা আর আমি কিনা না বুঝে আমার স্বামীকে ডাকলাম। তবে নাগকন্যা, তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও, নয়তো আমার স্বামী তোমার আর রক্ষে রাখবে না। গিন্নি, দেখো দেখো, কত বড় একটা ছুরি নিয়ে এলাম। কোথায় কোথায় সেই শয়তান সাপটা? ও কিনা আমার হাঁসের ঘরে ঢুকেছিল। ওকে আমি আজকে মেরে ছাড়বো। আরে, এত চিৎকার করছো কেন? শান্ত হও। আর ওই সাপ তো আমাদের হাঁসের কোনো ক্ষতি করেনি। আর বড় কথা হলো, সাপটা তো পালিয়ে গেছে। এখন তুমি শান্ত হও তো। আমি হাঁসকে খাবার দিয়েছি, এবার তুমি তোমার কাজে যাও। কি গো, খালি হাতে ফিরলে যে? বাজার করনি? সকালে তো বলেছিলাম ঘরে চাল ডাল মরিচ ছাড়া কিচ্ছুই নেই। এখন আমি কি রান্না করব বলো তো? যা আছে তাই রান্না করো, কোনো মতে রাতটা পার করে দিব। আসলে গিন্নি, আজ আমি কোনো কাজই পাইনি, তাই একটা টাকাও রোজগার হয়নি। বাজার করব কি দিয়ে বলো? আচ্ছা, তুমি যা বলবে আমি তাই করব। তুমি ঘরে যাও, আমি রান্না করছি গিয়ে রান্নাঘরে। এই যা, রান্না করছি, কিন্তু ঘরে তো দেখছি এক ফোঁটাও জল নেই। যাই, আগে জল নিয়ে আসি। কি ব্যাপার? এটা তো সেই নাগকন্যা। নাগকন্যা, তোমার এই অবস্থা হলো কি করে? তোমাকে কে এভাবে রক্তাক্ত করলো? সে কথা আর বলো না। একটা লোক আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমি এভাবে বাইরে বাইরে ঘুরলে হয়তো অকালে মরেই যাব। কেঁদো না নাগকন্যা, কেঁদো না, কিচ্ছু হবে না তোমার। তুমি আজ থেকে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। তবে হ্যাঁ, যতক্ষণ আমার স্বামী বাড়িতে থাকবে ততক্ষণ তোমাকে লুকিয়ে থাকতে হবে গো। মানে, আমি তাতেই রাজি। লুকিয়ে থাকলে তো আর প্রাণটা যাবে না। আমি তবে তোমার সাথেই যাব। নাগকন্যা কামিনীর বাড়িতেই থাকতে শুরু করে, আর কামিনী নাগকন্যাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। আর এভাবেই দিনগুলো কেটে যায়। কি আকাল যে পড়লো! কদিন ধরে সুরেশ কোনো কাজকর্মই করতে পারছে না। এদিকে ঘরে কোনো দানা জল নেই। এভাবে না খেয়ে আর কতদিন থাকবো? তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তোমার তোমার কোনো অভাব রাখবো না আমি। এই দেখো, আমার মুখ দিয়ে কতগুলো সোনার মুদ্রা বের করলাম। এগুলো তুমি নাও গো, এগুলো দিয়ে তুমি তোমার অভাব দূর করতে পারবে।
এ কি, এতগুলো সোনার মুদ্রা? তুমি মুখ দিয়ে সোনার মুদ্রা বের করলে কি করে? আরে বোকা, ভুলে যাচ্ছ কেন? আমি নাগকন্যা। এই সব শক্তি আমার মুখের মধ্যেই ছিল। আর এখন এগুলো নিয়ে তুমি তোমার অভাব দূর করো। সত্যি তুমি আমার বড্ড উপকার করলে। তুমি এখানেই দাঁড়াও, ঘরে সামান্য দুধ আছে, আমি তোমাকে এনে দিচ্ছি। এই নাও গো, এই দুধটুকু খেয়ে আমাকে খুশি করে দাও। এই দুধ খেলে যে আমি ভীষণ খুশি হব। কি ব্যাপার গিন্নি, এই সাপ আবার এসেছে? এই সাপ হয়তো আবারও আমাদের ক্ষতি করতে এসেছে, তবে আজ এর রক্ষা নেই। মারবে না, মারবে না তুমি ওকে। তুমি জানো এই নাগকন্যা আজকে কি করেছে? ক্ষতি নয়, নাগকন্যা আমাদের অনেক বড় উপকার করেছে। কি সব কথা বলছো গিন্নি তুমি? কে নাগকন্যা? আর নাগকন্যা আবার কি উপকার করবে? এই নাগকন্যা। আর এই নাগকন্যাই সেদিন বিপদে পড়ে আমাদের হাঁসের ঘরে আশ্রয় নিয়েছিল। আজ এই নাগকন্যাই আমাদের অভাব দূর করার জন্য আমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়েছে। নাগকন্যা আমাদের ঘরের লক্ষ্মী। আর তুমি নাগকন্যাকে মারতে যাচ্ছিলে? না জেনে এত বড় ভুল করতে যাচ্ছিলাম। তবে নাগকন্যা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর তুমি এখন থেকে আমাদের সঙ্গেই থেকো, কেমন? এই তো আমার কন্যা। আমার কন্যাকে আমি আমার সাথেই নিয়ে যাব। এতদিন আমার কন্যাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আমি পাইনি। আজ যখন পেয়েছি, তবে আর হারাতে দেব না। মা, তুমি জানো মা, আমি খেলতে খেলতে নাগরাজ্যের বাইরে চলে এসেছিলাম। তারপরে আমি এক তান্ত্রিকের খপ্পরে পড়েছিলাম। আর তান্ত্রিকের খপ্পর থেকে বাঁচতে আমি এই বাড়ির হাঁসের ঘরে আশ্রয় নেই। তারপর থেকে মহিলা আমাকে নানাভাবে সাহায্য করেছে। আমি চিরকাল এনার কাছে কৃতজ্ঞ থাকবো মা। সত্যি বলছিস? তোমাদের অনেক ধন্যবাদ গো, আমার কন্যাকে সাহায্য করার জন্য। এবার আমি আমার মেয়েকে নিয়ে চললাম। তোমরা ভালো থেকো। বিদায়। এরপর নাগিন তার কন্যাকে নিয়ে চলে যায়। এক গ্রামে সন্তোষ নামে এক জেলে বাস করত। জেলের একমাত্র মামরা মেয়েটি ছাড়া পৃথিবীতে আর তার কেউ ছিল না। প্রতিদিন যা মাছ পেত তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলতো। জেলের মেয়ে রুবিকে দেখাশোনার মতো তেমন কেউ ছিল না বলে সন্তোষ যখন নদীতে মাছ ধরতে যেত, তখন সে রুবিকে সাথে করে নিয়ে যেত। একদিন সন্তোষ নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। তখন একটা সাপ এসে সন্তোষের পায়ে কামড়ে দেয়। আর কিছুক্ষণ পরে সন্তোষ মারা যায়। রুবি তার বাবাকে অনেকক্ষণ চুপচাপ থাকতে দেখে, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? কি হয়েছে তোমার বাবা? রুবি এত ডাকার পরেও রুবির বাবা কোনো কথা বলে না। রুবি অনেক ছোট থাকার কারণে সে বুঝতে পারেনি সাপের কামড়ের কারণে তার বাবা মারা গেছে। রুবি ওর বাবার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন নদীর পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। আরে, এই সন্ধেবেলা বাচ্চাটি নদীর ধারে বসে কাঁদছে কেন? আর পাশে কোনো লোক শুয়ে আছে মনে হয়। কোনো বিপদ হয়নি তো? এগিয়ে দেখি তো একটু। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার বাবা সকাল থেকে এখানে ঘুমিয়ে আছে। আমি সেই সকাল থেকে বাবাকে দেখছি, কিন্তু বাবা কোনো কথাই বলছে না। আরে, লোকটিকে তো দেখে মনে হচ্ছে সাপে কামড়েছে। আরে, মেয়েটা তো জানেই না তার বাবা আর কখনো ঘুম থেকে উঠবে না। কাকু, আমার বাবাকে একটু বলুন না যে আমি তাকে ডাকছি। আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে মা? তুমি খাবার খাবে? চলো আমার সাথে, আমি তোমাকে খাবার দিব। হ্যাঁ যাবো, তুমি আমার বাবাকে সঙ্গে নিয়ে চলো না কাকু।
তখন লোকটি রুবিকে সহ তার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে। আর ওর বাবাকে লোকটি কবর দিয়ে দেয়। রাতের বেলা, আচ্ছা কাকু, আমার বাবা কোথায়? অনেকক্ষণ থেকে তো বাবাকে দেখছি না। তোকে কিভাবে বলি রে মা যে তোর বাবা আর কোনো দিন ফিরবে না। উনি চলে গেছে না ফেরার দেশে। কি হলো কাকু, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার বাবা শহরে গেছে মা। ওখানে অনেক কাজ, সেখানে কাজ করে অনেক টাকা পাওয়া যায়। আর সেই টাকা দিয়ে তোমার জন্য নতুন জামা ও অনেকগুলো খেলনা নিয়ে আসবে। সত্যি? কিন্তু কবে আসবে বাবা? আমাকে কি বলেছে? খুব তাড়াতাড়ি চলে আসবে রে মা। এরপর থেকে লোকটি রুবির দেখাশোনা করতে থাকে। লোকটিরও পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, আর তাই সে রবিকে নিজের মেয়ের মতো আদর করত। সে প্রতিদিন কাজে যাওয়ার সময় রবিকে বাড়িতে রেখে যেত, আর কাজ থেকে ফেরার সময় ওর জন্য অনেক চকলেট নিয়ে আসতো। এভাবে 6 মাস কেটে যায়। অনেক দিনই তো হলো কাকু, কিন্তু বাবা আসছে না কেন? তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল রে মা। উনি এই চকলেটগুলো তোকে দিতে বলেছে। কতদিন হলো বাবাকে বাবা বলে ডাকি না। আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? না রে মা, বল আমাকে। আচ্ছা কাকু, আমি যদি তোমাকে বাবা বলে ডাকি, তুমি কি রাগ করবে? না রে মা, রাগ করব কেন? আমার তো অনেক আনন্দ লাগছে। তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি। তখন থেকে রুবি লোকটিকে বাবা বলে ডাকে, আর লোকটিও রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রবি ওর বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, আর লোকটিকে নিজের বাবা হিসেবে মানতে থাকে। একদিন লোকটি কাজে চলে যায়। রবি বাড়িতে একাই ছিল। তখন একজন লোক রবির কাছে আসে। রবিমা, তোমাকে তোমার বাবা ডাকছে, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। রবি বাবার কথা শুনে লোকটির সাথে চলে যায়, আর লোকটি ওর বাবার কাছে না নিয়ে গিয়ে দুটি লোকের কাছে বিক্রি করে দেয়। লোক দুটির কোনো সন্তান ছিল না, তাই ওরা রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করার সিদ্ধান্ত নিল। রোহিত, এর নাম রাখবো মিষ্টি। হ্যাঁ রে সুমিত, তুই ঠিক বলেছিস। ও দেখতে ভারী মিষ্টি, তাই আজ থেকে ওর নাম মিষ্টিই থাকবে। আরে মিষ্টি মামুনি, কাঁদে না। কিন্তু রবি কিছুতেই কান্না থামাচ্ছিল না। এভাবে কয়েকদিন রবি খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রবির দ্বিতীয় বাবা কাজ শেষে বাড়িতে আসে। মা রবি, ওই তুই, এই দেখ তোর জন্য কত কি নিয়ে এসেছি মা। আরে রবি কোনো কথা বলছে না কেন? তখন লোকটি ঘরে চলে যায়। ঘরের মধ্যে রুবিকে খুঁজতে থাকে, কিন্তু রুবিকে কোথাও খুঁজে পায় না। এরপর লোকটি অনেক ভেঙে পড়ে। মারে, তুই কোথায় চলে গেলি রে মা? ফিরে আয়, ফিরে আয় রে মা। এরপর লোকটি আশেপাশে অনেক জায়গায় রুবিকে খুঁজতে শুরু করে, কিন্তু রুবিকে সে কোথাও খুঁজে পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। লোকটি রুবিকে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে চলে আসে। সেই গ্রামের অনেক বড় ব্যবসায়ী লোকের কাছে রুবিকে বিক্রি করে দিয়েছিল। রুবি প্রথম কয়েকদিন কান্নাকাটি করলেও এখন সবকিছু ভুলে গেছে, আর সে দুজনকেই বাবা বলে চেনে। বাবা, আজকে আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমার মিষ্টি মা, বেড়াতে যাবে? চল রে সুমিত, বাইরে থেকে ঘুরে আসি। এরপর ওরা বাহিরে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর রবি তার দ্বিতীয় বাবাকে দেখতে পায়। আরে, ওই তো আমার বাবা। অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। কিন্তু আমি যদি বাবাদেরকে আমার বাবার কথা বলি, তাহলে ওরা আমাকে বাবার কাছে যেতে দেবে না। আমাকে অন্য কিছু করতে হবে। বাবা, ওই যে লোকটিকে দেখছো, ওই লোকটিকে আমাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে নাও না। কেন রে মা? আমাদের তো কাজের লোক আছে। রুবি অনেক জেদ করতে থাকলে ওর বাবারা লোকটিকে কাজের লোক হিসেবে নিয়ে আসে। লোকটি তখনও জানে না যে রুবি ওই বাড়িতে থাকে। রুবির দুই বাবারাই কাজের জন্য বাইরে চলে যায়। তখন রুবি ওর দ্বিতীয় বাবার কাছে আসে।
বাবা, বাবা তুমি কেমন আছো? হঠাৎ রুবিকে দেখতে পেয়ে ওর বাবা খুশিতে কেঁদে ওঠে। মা, মা রুবি, তুই এখানে কিভাবে এলি রে মা? আমি যে তোকে কত খুঁজেছি, আমাকে রেখে চলে এসেছিলি কেন রে মা? তখন রুবি তার বাবাকে সব কথা খুলে বলে যে সে কিভাবে এখানে চলে আসে। চল রে মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। না বাবা, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে আমার দুই বাবা অনেক কষ্ট পাবে, এমনটা তুমি পেয়েছিলে। আমি এখানে আসার পর ওরা দুজনেই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন আর আমাকে যত্ন করেন, যেমনটা তুমি আমাকে নিজের মেয়ের মতো মনে করো। তার চেয়ে আমার সাথে তুমিও এখানে থেকে যাও, তাহলে আমি সবার সাথে একসাথেই থাকতে পারবো। এরপর রুবি ওর দ্বিতীয় বাবাকে সাথে করে নিয়ে ওই বাড়িতেই থাকে। অনেকদিন পর রুবি ওর দ্বিতীয় বাবাকে পেয়ে অনেক আনন্দিত ছিল। সে তার তিন বাবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। মণিপুর গ্রামে একজন বুড়ি ছিল। তার ছিল দুই সন্তান। তার একজন ছিল গ্রামের মোড়ল আর অন্য একজন ছিল গ্রামের পণ্ডিত। গ্রামের মোড়লের নাম ছিল হরেন আর পণ্ডিতের নাম ছিল মধু। মধু গ্রামের স্কুল পরিচালনা করত। একদিন মধুর বন্ধু বিপদে পড়ে এসে তাকে বলে, বন্ধু, আমি না আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো আমাকে তোমার কি বিপদ? আজ না আমি সময় মতো গাড়িতে উঠতে পারিনি, তাই আজ রাতে আমার থাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে বন্ধু। বন্ধু কিশোর, তুমি এত দুশ্চিন্তা করো না তো, আমি তো তোমার পাশেই আছি। মধু তার বন্ধু কিশোরকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য সাথে করে নিয়ে আসে। এ কি রে মধু, এই ছেলেটি আবার কে বলতো? দাদা, ও আমার বন্ধু কিশোর। ও শহরে থাকে। আসলে ও সময় মতো গাড়ি ধরতে না পারায় অনেক বিপদের মধ্যে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তুই ওকে ঘরে নিয়ে যা রে। এই যে বন্ধু, এটা হলো তোমার থাকার ঘর। আজ রাতে তুমি এখানেই থাকবে, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আজ তুমি আমার পাশে না থাকলে আমাকে যে অনেক বিপদের মধ্যে পড়তে হতো। এরপর মধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মধুর মা কিশোরের সঙ্গে দেখা করতে আসে। বাবা, তুমি এখানে ঠিকঠাক মতো আছো তো? তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না মাসিমা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বলছি কি মাসিমা, এ মানে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে দয়া করে একটু খাবার দেবেন? বাবা, আসলে এখন তো ঘরে তেমন কোনো খাবার নেই, তবে হ্যাঁ, ঘরে দুটো আম আছে। তুমি যদি খেতে চাও তবে আমি তোমাকে এখনই সেই আম দুটো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমি বরং সে আমি খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এরপর সে বুড়ি কিশোরকে আম খেতে দেয়। এভাবে সেই রাত্রি কেটে যায়। পরের দিন সকাল হতে কিশোর মধুর কাছে বুড়িমার খোঁজ করে। বুড়িমা কিশোরের কাছে আসলে কিশোর বুড়িমাকে একটি সোনার মোহর উপহার দেয়। বুড়ি সোনার মোহর পেয়ে তো ভীষণ খুশি হয়। এরপর কিশোর সে স্থান ত্যাগ করে। জানো তো কবিতা, আমার মধুর বন্ধুকে আমি একটা আম খেতে দিয়েছিলাম, আর তার জন্য সে আমাকে একটি সোনার মোহর উপহার দিয়েছে। এইসব আবার তুমি কি বলছো গো বুড়িমা? দুটো আমের জন্য আবার একটি মোহর উপহার দিয়েছে? বলি, তুমিও না বুড়িমা সত্যি খুবই বোকা। হ্যাঁ রে, বলি, আমার কি লোকসান হয়েছে নাকি বলতো রে? লোকসান হয়নি আবার, সেটা কি আর বলতে? হ্যাঁ, এই আমগুলো যদি তুমি তাকে খেতে না দিয়ে চারা তৈরি করতে, তাহলে দেখতে সেই গাছ থেকে কত কত আম হতো। সেই আম তুমি বাজারে বিক্রি করলে কত কত মোহরই না পেতে বলো, সেটা কি তুমি জানো গো? তুমি তো একদম ঠিক কথাই বলেছো গো কবিতা। আমি তো এসব কথা একদমই ভেবে দেখিনি। সে আর তুমি ভাবে কি করে বলো তো? এই জন্যই তো তুমি কোনো অর্থই জমাতে পারো না। তুমি তো খুব বোকা গো বুড়িমা, বুঝলে তো? এসব কথা শুনে বৃদ্ধার এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার মোড়ল ছেলের কাছে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি কিছুতেই তোমার কোনো লোকসান হতে দেব না। আমি এখনই পেয়াদা পাঠিয়ে মধুর বন্ধুকে ধরে নিয়ে আসছি। বাবা, এই একটি মোহরের জন্য তো আমার রাতে একদমই ঘুম হবে না। এরপর মোড়ল তার পেয়াদাকে কিশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে মোড়লের পেয়াদা কিশোরকে ধরে নিয়ে আসে। তারপর মোড়ল কিশোরকে একটি ঘরের ভিতরে আটকে রাখে। এই খবরটি পণ্ডিতের কাছে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগে না। পণ্ডিত আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি কিশোরের কাছে চলে আসে।
দেখো ভাই, আমি কি এমন অপরাধ করলাম বলো তো, যার কারণে আমাকে এখানে ধরে আনতে হলো? তোমাকে যদি আমার দাদা শুধুমাত্র একটি মোড়ের জন্য বন্দি করে রাখে, তবে তুমি নিশ্চিত থাকো তোমার মুক্তি হবেই হবে। এসব কথা শুনে মধু তার ভাই হরেনের কাছে গিয়ে কথা বলে। দাদা, তুমি দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দাও। সে তো মাত্র 2টি আম খেয়েছে, তার বিনিময়ে সে আবার মূল্য দিয়েছে, তাহলে আবার এতে তার কি দোষ বলো তো? তুই কি বলিস? তুই কি জানিস আমাদের কত লোকসান হয়েছে? ওই 2টো আমের চারা করলে তা থেকে অনেক বড় গাছ হতো, আর সেখানে অনেক অনেক আম থাকতো। ওই আমগুলো বাজারে বিক্রি করলে আমরা কত কত টাকা পেতাম, আর তোর বন্ধু কিনা আমাদেরকে মাত্র একটি মোহর দিল। মধু অনেক চেষ্টা করেও তার ভাই মোড়লকে বোঝাতে পারে না। এরপর মধু অনেক ভাবনা চিন্তা করে একটি বুদ্ধি বের করলো। তারপরে মধু সবগুলো আম গাছকে কেটে ফেললো। বুড়িমা আম খাওয়ার জন্য সেই গাছের কাছে গিয়ে দেখলো একটা আম গাছও সেখানে নেই। এসব দেখে তো বুড়ি বেশ চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো তার এত বড় বড় আম গাছগুলো গেল কোথায়। এক পর্যায়ে বুড়ি তার মোড়ল ছেলের কাছে গিয়ে বলল, বাবা, আমি তো বাগানে গিয়ে দেখলাম বাগানে একটা আম গাছও নেই, ঘরের আশেপাশেও তো কোনো আম গাছ দেখছি না। মা, এসব কাণ্ড কে করেছে সেটা আমি খুব ভালো করে জানি। এসব তোমার ছোট ছেলে মধু করেছে। সে তো আমি বুঝলাম রে বাবা, কিন্তু এখন আমি আম কোথায় পাবো সেটা বলতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুমি এসব নিয়ে একদম কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাজার থেকে আম নিয়ে এসে দিচ্ছি। এসব কথা মধু আড়াল থেকে শুনছিল। কিছুক্ষণ পর মোড়ল বাজারে যায় আম কিনতে। কিছুক্ষণের মধ্যে মোড়ল আম নিয়ে বাড়িতে ফিরে আসে, আর মধু বাড়িতেই হরিণের জন্য অপেক্ষা করছিল। মা, আমাকে তুমি 2টো আম খেতে দাও, তার সাথে দাদাকেও তুমি 2টো আম খেতে দাও। আর তাছাড়া দাদা আম কত করে নিল গো? কত আর নেবে, বাজারে গিয়ে এই এক ঝুড়ি আম আমি 1 মোহর দিয়ে কিনেছি। এরপর হরিণ আর মধু একসঙ্গে তৃপ্তি সহকারে আম খায়। আম খাওয়া শেষ করে মধু বলে, দাদা, তুমি 1 ডজন আম কিনেছো মাত্র 1 মোহর দিয়ে। তবে দোকানদার যদি এই 1 ডজন আম তোমার থেকে 1 মোহর দিয়ে না কিনে আমের চারা করতো আর সেগুলোকে যদি বড় করতো, তাহলে কি দোকানদার লাভবান হতো না বলো? বাবা মধু, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যে বুঝতে পেরে গেছি যে কিশোর বাবা তোর বন্ধু ছিল। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে বাবা। মা, ক্ষমা আমার কাছে কেন চাইবে বলো তো? ক্ষমা তো কিশোরের কাছ থেকেই চাওয়া উচিত। আমিও যে আমার ভুল বুঝতে পেরেছি রে মধু, আমি না বুঝে শুনে আমার ক্ষমতার অপব্যবহার করেছি। এরপর মোড়ল তার পেয়াদাকে ডাকে। তারপর কিশোরকে তারা মুক্ত করে দেয়। অতঃপর কিশোর যখন মোড়লের সামনে আসে, তখন মোড়ল বলে ওঠে, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও ভাই, আমি না বুঝে শুনে তোমাকে ঘরে আটকে রেখেছিলাম। আর আমাকেও ক্ষমা করে দিও বাবা, আমি অন্যের কথা শুনে আমার বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও বাবা। মাসিমা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। তাছাড়া দাদা, আমি আপনার উপরেও রেগে নেই। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। এরপর কিশোর সবার কাছ থেকে বিদায় নেয়। তারপর সে শহরে চলে যায়। কিশোরের বন্ধু মধু তাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসে।